ছাত্রীরা, এখন আমি জীবের শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের 25তম পর্ব শুরু করছি। আজকের পর্বে আমরা ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব। প্রশ্ন লেখো যে ব্রায়োফাইটার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। তো এই পর্বে কেবল ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। ব্রায়োফাইটাকে আমরা বলি মস জাতীয় উদ্ভিদ। তো ব্রায়োফাইটার আগে আমরা তার বৈশিষ্ট্য আলোচনা করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছবি দিয়ে দেখে নিই এবং তাতে আমাদের আলোচনা করতে সুবিধে হবে। তো আমি দুটো ছবি আঁকবো। একটি মস হলো রিক্সিয়া, যার গঠন অপেক্ষাকৃত সরল, থ্যালাস জাতীয়। থ্যালাস মানে মূলকাণ্ড পাতায় বিভক্ত নয়। আরেকটি ছবি আঁকবো, সেটি হলো পোগোনেটাম। পোগোনেটাম একটু উন্নত ধরনের মস, তার গঠন আঁকবো এবং ধারণাটা তোমাদের আশা করি তাতে পরিষ্কার হবে। এই ধরো আমি একটি থ্যালাস আঁকলাম। এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা রিক্সিয়া। রিক্সিয়া রিক্সিয়ার মূলকাণ্ড পাতায় দেহ বিভক্ত নয় এবং এক্ষেত্রে দেখো থ্যালাসটা মাটির ওপরে শায়িতভাবে থাকে এবং এর একটা দেহের ওপরে দেখো একটা মাঝখানে মিডিয়ান রিজ বা একটা খাঁজ রয়েছে। আগার দিকটা এরকম একটা দুটো শাখার মতো বিভক্ত, একে বলা হয় এপিক্যাল নচ বা অগ্রস্থ খাঁজ, এইরকম দেখা যায়। আর অঙ্গজ জনন যখন হয় তখন এর ওপরে গেমা তৈরি হয়, গেমা, এবং গেমা বলা হয় বা গেমা কাপ। এগুলো অঙ্গজ জননের অঙ্গ, গেমা। আর এর নিচে থাকে অসংখ্য রাইজয়েডস তৈরি হয়। রাইজয়েডস যেগুলো মাটির সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে, রস শোষণে সাহায্য করে, এগুলো হলো রাইজয়েড। রাইজয়েডস। আমরা যদি এটা উল্টে দিই তাহলে এটা ধরো পৃষ্ঠদেশ, ওপর থেকে এরকম দেখতে পৃষ্ঠদেশ। আমরা যদি অঙ্কদেশ দেখি তাহলে ওই একই রকম। ধরো অঙ্কদেশ যদি দেখি তাহলে দেখবো এরকম দুদিকে রয়েছে এরকম স্কেল স্কেল রয়েছে, এগুলোকে বলা হয় স্কেল বা শল্ক। এটা নিচের দিকে দেখতে পাবো। আর এই রাইজয়েডস গুলো রয়েছে এরকম ভাবে। এটা ধরো, এটা হচ্ছে নিচের দিক, ভেন্ট্রাল সাইড, আর এটা ডরসাল সাইড বা পৃষ্ঠদেশ। রিক্সিয়া এই রকম হয়। এই যে রিক্সিয়ার যে দেহটাকে আমরা দেখছি এটাকে আমরা বলবো গ্যামেটোফাইট। এটা হলো গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট গ্যামেটোফাইট বাংলা কি না, একে বলা হয় লিঙ্গধর। গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড, লিঙ্গধর, অর্থাৎ এই দেহটা হলো লিঙ্গধর এবং এটাই হলো প্রধান দেহ। থ্যালাস জাতীয় যে মস, যেমন রিক্সিয়া, মার্কেনসিয়া, এদের ক্ষেত্রে অ্যান্থোসেরস, এদের ক্ষেত্রে এটাই হচ্ছে গ্যামেটোফাইট। আর এই যখন যৌন জনন অঙ্গ গঠিত হয় তখন এই থ্যালাসের মধ্যেই, ধরো এইরকম যৌন জনন অঙ্গ এর মধ্যে গঠিত হয়, এর ভেতরে ভেতরে তৈরি হয় যৌন জনন অঙ্গ। এবং সেই যৌন জনন অঙ্গগুলো দেখতে, পুরুষ যৌন জনন অঙ্গ যেগুলো দেখতে অনেকটা গোলাকার এবং এর মধ্যে অনেক শুক্রাণু তৈরি হয়, এগুলোকে বলা হয় যে পুংধানী বা আর অ্যান্থেরিডিয়া। অ্যান্থেরিডিয়া বলা হয় পুংধানীকে। আর অ্যান্থেরিডিয়া বা পুংধানী। আর আবার আর্কিগোনিয়া তৈরি হয়। আর্কিগোনিয়া গোলাকার হতে পারে অথবা ফ্লাস্ক শেপেডও হতে পারে, এরকম ফ্লাস্ক শেপ, ফ্লাস্কের মতো দেখতে। আর্কিগোনিয়া বা স্ত্রীধানী, আর্কিগোনিয়া বা স্ত্রীধানী, এইরকম ফ্লাস্কের মতো। এর নিচের দিকের অংশটাকে বলা হয় ভেন্টার। ভেন্টার বা অঙ্ক, এই অংশটাকে বলে নেক। নেক আর এটা ভেন্টার, অঙ্ক। এটা আর্কিগোনিয়া বা স্ত্রীধানী। এর মধ্যে থাকে এটা এগ বা ডিম্বাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু থাকে। আর অ্যান্থেরিডিয়া, এটাও তৈরি হয় দেহে এবং এর মধ্যে অনেক শুক্রাণু তৈরি হয়, অনেক শুক্রাণু। এগ একটা থাকে কিন্তু অ্যান্থেরিডিয়ার মধ্যে অনেক শুক্রাণু থাকে। অ্যান্থেরিডিয়া গুলো অনেকটা এই রকম হয়, ফ্ল্যাজেলা যুক্ত হয়, ফ্ল্যাজেলা যুক্ত। এবং অ্যান্থেরিডিয়া সচল। অ্যান্থেরিডিয়া যেহেতু এরা ফ্ল্যাজেলা যুক্ত এবং সচল, এরা সাঁতার কেটে
আর্কিগোনিয়ার কাছে পৌঁছায় এবং এই নেক অংশ যখন দ্রবীভূত হয় এখান দিয়ে প্রবেশ করে অ্যান্থেরিডিয়া এগের সঙ্গে গিয়ে মিলিত হয়। তাহলে এটা শুক্রাণু, শুক্রাণু এবং এটা ডিম্বাণু। তাহলে শুক্রাণু থেকে ডিম্বাণুর দিকে যদি সাঁতার কেটে যেতে হয় শুক্রাণুকে, তাহলে সে বোঝে কি করে? তোমরা পড়েছো আগে যে মশের শুক্রাণু যে ধাবিত হয় ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটা এক ধরনের কেমোট্যাকটিক মুভমেন্ট আগে পড়েছো যে শুক্রজের দিকে, অর্থাৎ এই যে যখন ভেন্টার, এটা ভেন্টারের মধ্যে এখানে নেক্সেলগুলো দ্রবীভূত হয় এবং এখানে শুক্রোজ উৎপন্ন হয় যে শুক্রজের দিকে আকৃষ্ট হয়, কেমোট্যাকটিক মুভমেন্ট ঘটে। তাহলে সাঁতার যখন কেটে যায় শুক্রাণু, তাহলে তো জলের প্রয়োজন, জল ছাড়া তো সাঁতার হয় না। তাই মশ সাধারণত ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় যেখানে সামান্য জল রয়েছে ভেজা, কারণ জলীয় অবস্থা না থাকলে কিন্তু সাঁতার কাটতে পারবে না। তাহলে মশ স্থলজ উদ্ভিদ হলেও তাদের জীবনচক্রের একটি দশা সম্পন্ন করার জন্য, অর্থাৎ নিষেকের জন্য জলের প্রয়োজন হয়, কারণ শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায়। তাই মশকে বলা হয় বা ব্রায়োফাইটদের বলা হয় অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ রাজ্যে উভচর। তাহলে ব্রায়োফাইটটাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্যের উভচর। তাহলে কেন বলা হয় নিশ্চয়ই সেটা বুঝতে পারলে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমি আরেকটা মসের ছবি আঁকবো, যেটা একটু উন্নত ধরনের মস, যেমন পোগোনেটামের ছবি এঁকে দেখাচ্ছি। যেমন পোগোনেটামের দেখবে, পোগোনেটাম হেটেরোথ্যালি, অর্থাৎ এদের পুং এবং স্ত্রী দুটো আলাদা দেহ। এখানে এটা একটা গ্যামেটোফাইট আমি আঁকলাম, এটা গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট, এটা একটা হলো গ্যামেটোফাইট অর্থাৎ হ্যাপ্লয়েড থেকে। এই অংশটা কিন্তু দেখো কাণ্ড পাতা মূলের মতো অংশ রয়েছে, এই মূলের মতো অংশকে বলা হয় রাইজয়েড, রাইজয়েড। এই দেখো পাতার মতো অংশ রয়েছে কিন্তু পাতা প্রকৃত পাতা নয়, এগুলোকে বলা হয় ফাইলয়েড, ফাইলয়েড। এটা পত্র সদৃশ অংশ, এটা মূল সদৃশ অংশ বা মূলের মতো। আর কাণ্ডের মতো অংশও থাকে যেটাকে বলা হয় কলিড, CAULID। বইয়ে কলয়েড লেখা আছে, কলয়েড হবে না, ওটা কলিড হবে, CAULID, কলিড। বা এটা কাণ্ড সদৃশ অংশ, তাহলে কাণ্ড নয়, কাণ্ড সদৃশ, পাতা নয়, পত্র সদৃশ ফাইলয়েড। আর এটা মূল নয়, মূল সদৃশ রাইজয়েড, আর HIZOID, রাইজয়েড। তাহলে আর এদের যে এদের, তবে এখানে কিন্তু কোনো সংবহন কলা নেই, মানে জাইলেম ফ্লোয়েম ইত্যাদি থাকে না। আর দেহ গঠিত হয়েছে প্যারেনকাইমা জাতীয় সরল প্যারেনকাইমা কলা দ্বারা, অর্থাৎ প্রথম এখানে কলাতন্ত্রের উদ্ভব দেখা যাচ্ছে সরল প্যারেনকাইমা কলা, স্থায়ী কলার সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, যেটা শৈবাল পর্যন্ত কিন্তু ছিল না। কেবল উন্নত শৈবালগুলো যেমন উলভা, এখানে প্যারেনকাইমাটা টিস্যু ছিল, কিন্তু এইবার চলে এলো প্যারেনকাইমা জাতীয় কলা, যদিও এখানে সংবহন কলা কিন্তু নেই, জাইলেম ফ্লোয়েম তৈরি হয়নি। এইবার এরা যদি ভিন্নবাসী হয় তাহলে, যেমন রিক্সিয়ার এর ক্ষেত্রে পোগোনেটাম, পোগোনেটাম, এর স্ত্রী পুরুষ ভেদ আছে, অর্থাৎ যেটা যে উদ্ভিদটা হচ্ছে স্ত্রী হয় সেটা ধরো এইটা, তাহলে এখানে স্ত্রীধানী তৈরি হয়, এটা হলো এখানে এই ফ্লাস্ক শেপের স্ত্রীধানী, আর্কিগোনিয়া, এটা হলো আর্কিগোনিয়া। তাহলে এটা আর্কিগোনিয়া, স্ত্রীধানী তৈরি হয়। অপরদিকে ধরা যায় এটা একটা, আমি পুরুষ পোগোনেটাম আঁকছি, পুরুষ পোগোনেটাম, এবং এখানে অনেক এরকম অ্যান্থেরিডিয়া তৈরি হয়, এগুলো অ্যান্থেরিডিয়া বা পুংধানী। আর অ্যান্থেরিডিয়ার মধ্যে অনেক শুক্রাণু উৎপন্ন হয়,
তাহলে এটা ধরা যাক এটা হচ্ছে ফিমেল, এটা হলো মেল। তাহলে এখানে অ্যান্থেরিডিয়া থেকে শুক্রাণু উৎপন্ন হলো বা স্পার্ম উৎপন্ন হলো, ধরা যাক এটা শুক্রাণু। এই শুক্রাণুগুলো এখানে সাঁতার কেটে এসে এখানে প্রবেশ করবে এবং নিষেক ঘটাবে। তাই এটাও হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট মানে এও হ্যাপ্লয়েড এও হ্যাপ্লয়েড। এইবার তাহলে গ্যামেটোফাইট হচ্ছে প্রধান দেহ, গ্যামেটোফাইট বা লিঙ্গধর, এবং এটা হ্যাপ্লয়েড। এবার নিষেক হলো, নিষেক হলে এখানে কি তৈরি হবে? জাইগোট। নিষেকের পর জাইগোট তৈরি হবে, সেই জাইগোট বৃদ্ধি পেতে থাকবে এবং জাইগোট বৃদ্ধি পেয়ে এই স্ত্রীলিঙ্গধরের উপরে দেখো এবার জাইগোটটা বৃদ্ধি পাচ্ছে। জাইগোট এখান থেকে বৃদ্ধি পেতে থাকবে, ক্রমশ বৃদ্ধি পেয়ে এই যে অংশটা গঠন করবে এটা হলো, তাহলে এটা কি হবে? ডিপ্লয়েড, কারণ জাইগোট ডিপ্লয়েড, সেই ডিপ্লয়েড জাইগোট বৃদ্ধি পেয়ে গঠিত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ডিপ্লয়েড অংশ। এটা হলো স্পোরোফাইট, স্পোরোফাইট, ডিপ্লয়েড স্পোরোফাইট বা রেণুধর। তাহলে গ্যামেটোফাইটের ওপরে রেণুধর জন্মালো, তাহলে আমরা বলবো রেণুধর লিঙ্গধরের ওপর নির্ভরশীল, স্বাধীন নয়। স্পোরোফাইট বা রেণুধর স্বাধীন নয়, লিঙ্গধরের ওপরে জন্মায় এবং সাধারণত এটা তিনটে অংশ নিয়ে গঠিত। এক্ষেত্রে তিনটে অংশ, এই অংশটা যেখান থেকে যুক্ত গ্যামেটোফাইটের সঙ্গে স্পোরোফাইট এটাকে বলে ফুট, তারপরে বৃন্তের মতো অংশ এটাকে বলে সিটা, এবং এই টুপির মতো এই অংশটাকে বলা এটাকে বলে ক্যাপসুল। এটা হলো ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে অসংখ্য স্পোর, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। হ্যাপ্লয়েড স্পোর কেন না? রেণুমাতৃ কোষ, স্পোর মাদার সেল ক্যাপসুলের মধ্যে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। আর এই ক্যাপসুলের মাথায় টুপির মতো দেখো একটা অংশ আছে, একে বলে ক্যালিপ্ট্রা, CALYPTRA, ক্যালিপ্ট্রা। এটা হলো অ্যাকচুয়ালি আর্কিগোনিয়া, যার আগার দিকটা আর্কিগোনিয়া ছিল, তো আর্কিগোনিয়ার আগার দিকটা ছিন্ন অংশ এইভাবে টুপির মতো উপরে লেগে থাকে ক্যাপসুলের মাথায়, একে বলে ক্যালিপ্ট্রা। তাহলে এই যে অংশটা তাকে বলা হয় স্পোরোফাইট। সব মশের ক্ষেত্রে যে এই তিনটে অংশ থাকবে এমন কথা নেই, যেমন রিক্সিয়ার ক্ষেত্রে আমরা ক্যাপসুল পাবো, ফুট সিটা পাবো না। আবার কোনো ক্ষেত্রে ফুট পাবো, ক্যাপসুল পাবো, সিটা পাবো না। বিভিন্ন ক্ষেত্রে এই উন্নত পোগোনেটাম বলে এখানে এই তিনটে অংশই আমরা দেখতে পাই। তাহলে এই আলোচনা থেকে আমরা কিন্তু জীবনচক্রের একটা অংশ বুঝতে পারলাম যে দেখো গ্যামেটোফাইট, স্পোরোফাইট। এবার এখান থেকে এই যে স্পোর্স, হ্যাপ্লয়েড স্পোর্স, ধরো এটা হ্যাপ্লয়েড স্পোর্স নির্গত হলো, এটা হ্যাপ্লয়েড স্পোর্স নির্গত হলো। এই স্পোর হ্যাপ্লয়েড, এটা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? এদের অঙ্কুরিত হলো, অঙ্কুরিত হয়ে সুতোর মতো অঙ্গ গঠন করে, যাকে বলা হয় প্রোটোনিমা। প্রোটোনিমা, হ্যাপ্লয়েড প্রোটোনিমা, সুতোর মতো অঙ্গ। এটা হলো আর্লি গ্যামেটোফাইট, মানে গ্যামেটোফাইটের প্রাথমিক অবস্থা। এই প্রোটোনিমা বৃদ্ধি পেয়ে আবার এই যে পূর্ণাঙ্গ গ্যামেটোফাইট গঠন করে। তাহলে দেখতে পাচ্ছি একটা জীবনচক্র সম্পন্ন হচ্ছে। স্পোর, হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হলো, অঙ্কুরিত হয়ে প্রোটোনিমা গঠন করলো, এটা হলো প্রাথমিক গ্যামেটোফাইট, এবং তারপর সেটা অঙ্কুরিত হয়ে পূর্ণাঙ্গ হয়ে এইভাবে গ্যামেটোফাইট গঠন করে। গ্যামেটোফাইট হলো স্বাধীন। তাহলে এখান থেকে আমরা যে যে বৈশিষ্ট্যগুলো দুটোর মধ্যে এবার টোটালটা আলোচনা করে নিলাম। এখানে দেখো আমরা বৈশিষ্ট্য বই থেকেই দেখে নিই। এখানে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর উভচর উদ্ভিদ বলেছে, অবশ্যই পড়বে। 3 নম্বর পয়েন্ট লেখা আছে লিঙ্গধর দেহ, রেণুধর দেহ, দুটো গ্যামেটোফাইট, স্পোরোফাইট, খুব ইম্পর্টেন্ট, এটাও মেনশন করবে। এবার লিঙ্গধর দেহের মধ্যে প্রথম বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্য আছে দেখো হ্যাপ্লয়েড লিঙ্গধর, এটাও বলেছি। 5 নম্বর স্বভোজী, সবুজ, স্বাবলম্বী লিঙ্গধর বলেছি। 6 নম্বর এখানে কলয়েড, ফাইলয়েড আর রাইজয়েডস এর কথা, প্রোটোনিমার কথা রয়েছে, যেগুলো আমি উল্লেখ করলাম। 7 নম্বর পয়েন্ট রয়েছে রাইজয়েডস এর কথা রয়েছে, স্কেলস রয়েছে যেগুলো উল্লেখ করেছি। 8 নম্বর পয়েন্টে সংবহন কলাতন্ত্র থাকে না, সরল প্যারেনকাইমা থাকে, সেটাও আমি উল্লেখ করেছি। এরপরে 9 নম্বরে অঙ্গজ জনন গেমার কথা, এছাড়া টিউবারও হয়, গেমার কথা উল্লেখ করেছি। এছাড়া এদের অ্যান্থেরিডিয়া আর কিগোনিয়া এটা তৈরি হয় বলেছি। 10 নম্বর পয়েন্টে বলেছি যে শুক্রাণু উৎপন্ন হয় শুক্রাণু মাতৃকোষ থেকে, এটাও বলেছি
যে পুংধানীগুলো ডিম্বাকার হয়, পুংধানী মানে আর্কিগোনিয়া। আর 11 নম্বর পয়েন্টে স্ত্রীধানী বা আর্কিগোনিয়া, এটা ফ্লাস্কের মতো হয়, অঙ্ক ভেন্টার নেক থাকে, এটা আমি আলোচনা করেছি। আচ্ছা, এগুলো হলো। 13 নম্বর পয়েন্টটাও করবে, নিষেক জলের সাহায্যে ঘটে স্ত্রীধানীতে, এটাও মেনশন করেছি। এবার রেণুধরে চলে যাও 15 নম্বর পয়েন্টে। এখানে রেণুধর যে ডিপ্লয়েড সেটা বলেছি। 16 নম্বরে ক্যালিট্রার কথা উল্লেখ করেছি আমি। 17 নম্বর পয়েন্টে রয়েছে যে রেণুধর সবসময় লিঙ্গধরের সঙ্গে যুক্ত থাকে এবং তার উপর থেকেই পুষ্টি সংগ্রহ করে, অর্থাৎ নির্ভরশীল। 18 নম্বর পয়েন্ট ক্যাপসুল, ফুড, সিটা, এগুলো আমি বলেছি, এই মেনশন করেছি, এটাও অবশ্যই ভালো করে পড়বে। 19 নম্বরে বলেছি রেণু সমরেণু হতে পারে। সমরেণু মানে হচ্ছে যেখানে সব রেণুগুলোর বৈশিষ্ট্য একই রকম, একই আকার, একই বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে সমরেণু। এটা এখানে রেণু হ্যাপ্লয়েড হয়। 20 নম্বর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর, মানে প্রোটোনিমা গঠন করে। তাহলে যে যে বৈশিষ্ট্যগুলো বললাম সে বৈশিষ্ট্যগুলো সবই কিন্তু এই আলোচনার মধ্যেই রয়েছে। আর উদাহরণ হিসেবে রিক্সিয়া পোগোনেটাম দুটো বলেছি, এছাড়াও মার্কেনসিয়া রয়েছে, মার্কেনসিয়া, তারপরে অ্যান্থোসেরাস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা মস রয়েছে, ইম্পর্টেন্ট এই অর্থে যে এর ইকোনমিক ভ্যালু রয়েছে, অর্থকরী গুরুত্ব, সেটা হলো স্ফ্যাগনাম। তোমরা পরে আর একটা কোয়েশ্চেন করবে যে একটা ব্রায়োফাইটার অর্থকরী গুরুত্ব লেখো, সেক্ষেত্রে স্ফ্যাগনাম এই মশটারই মূলত অর্থকরী গুরুত্ব আলোচনা করবে। এইটা পিট কয়লার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, এখান থেকে তৈরি হয় পিট সয়েল। আর প্যাকিং এর কাজে লাগে, যে খড় কাগজ ইত্যাদি দিয়ে যে বিভিন্ন কাচের জিনিসপত্রগুলো যে প্যাকিং করা হয় যখন, তার বিকল্প হিসেবে স্ফ্যাগনাম দিয়েও করা যায়, প্যাকিং করা যায়। তুলোর বিকল্প হিসেবে কাজ করে, ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি এত বেশি যে এটাকে অ্যাবজর্বিং তুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া মাটিতে যেহেতু জল ধারণ ক্ষমতা বেশি, তাই মাটিতে যেসব জায়গা খুব শুকনো জায়গা, শুকনো মাটি, সেখানে স্ফ্যাগনাম চাষ করলে মাটিতে জল ধরে রাখার কাজেও সাহায্য করে। এছাড়া ভূমিক্ষয়ও রোধ করে। তাহলে এই যে অর্থকরী গুরুত্বগুলো রয়েছে, এটাও ব্রায়োফাইটার, এটাও তোমরা পড়বে। আশা করছি যে তোমরা এই বৈশিষ্ট্যগুলো ব্রায়োফাইটার বুঝতে পেরেছো। পরের পর্বে আমি ব্রায়োফাইটার যে ক্লাসিফিকেশন সেটা নিয়ে আলোচনা করব।